আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনলাইন কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা এবং সকল অভিভাবক, প্রিয় শিক্ষকগণ, আপনারা যারা আজকের আমার অনলাইন প্রোগ্রামটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে অনলাইন প্রোগ্রাম। প্রথমেই সকলকে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই অনলাইন স্কুল প্রোগ্রাম যারা দেখছেন, এই মুহূর্তে আপনার নিকটবর্তী যত শিক্ষার্থী এবং অভিভাবক আছেন তাদের সকলকে দেখার সুযোগ এবং সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, তাহলেই আমাদের এই কার্যক্রমটি সফল কাম হবে। আমি আজকে গোপালগঞ্জ অনলাইন স্কুল প্রোগ্রাম শিখি কার্যক্রমে আমি সাবিনা ইয়াসমিন আমার পরিচয় দিচ্ছি, সহকারী শিক্ষক 101 নম্বর উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর। আজকে আমি পাঠ দিব প্রাথমিক বিজ্ঞান 10ম অধ্যায় আবহাওয়া ও আবহাওয়ার উপাদান। সময় 30 মিনিট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি একটি গান শুনতে? আমরা সকলে মিলে একটি গান শুনে আসি প্রথমেই। বন্ধুরা, কেমন লাগলো? ছড়া গানটি অনেক মজার। আসলে খালামণির এই গানটি আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক পছন্দের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলোর দিকে লক্ষ্য করো। এই ছবিগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত। এটা কখনো দেখেছো? এটা বাংলাদেশ আবহাওয়া অফিস, এর সামনে এই চিহ্নটি আমি দেখেছি। এটা তো সবাই আমরা দেখেছি, তাই না? আবহাওয়া সংবাদে এমন একটি চিত্র, একই স্থানের ছবি। ছবিগুলো দেখে চিন্তা করো, তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে পারি বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিকই ধরেছ। এবার কি দেখতে পাচ্ছ? একটি মানচিত্র, তাই না? বাংলাদেশের মানচিত্র। পাশের মানচিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো। এখানে বাংলাদেশের প্রধান প্রধান বিভাগগুলো দেখা আছে: রংপুর, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এবং প্রতিটি বিভাগের সামনে একটি চিহ্ন আছে। দেখতে পাচ্ছ? মানচিত্র হতে এই মানচিত্রটা দেখে কিসের ধারণা পাওয়া যায়? হ্যাঁ, ঠিকই ধরেছ, এগুলো সবই আবহাওয়া চিহ্নিত করার চিহ্ন। তাহলে আজকে আমাদের পাঠ কি হবে বলো তো? আজকে আমাদের পাঠ আবহাওয়া, জলবায়ু
তোমাদের 10ম অধ্যায়ে আবহাওয়া এবং জলবায়ু, এবং এর থেকে আমরা আবহাওয়া জলবায়ু উপাদান সম্পর্কে আজকে জানব। তোমরা কি বলতে পারো আবহাওয়া কি? আসলে আবহাওয়া বলতে কি বোঝায়? পুঁথিগত ধারণার দরকার নেই, তুমি নিজের ভাষা থেকে বলতে পারো। আমরা সকলেই জানি আবহাওয়া হচ্ছে, এই যেমন আজকের আবহাওয়াটা তুলনামূলকভাবে গত দিন থেকে বেশ ভালো, তাই না? গতদিন, এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গায়, তাই না? অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছ। গতকালকের আবহাওয়া কেমন ছিল? না, আছে একটু রৌদ্রোজ্জ্বল, মেঘ মেঘ, রোদ রোদ, কিন্তু গতকালকে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তো তাই হয়েছে। আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো আবহাওয়া কি এবং আবহাওয়ার উপাদান সম্পর্কেও আমরা জানতে পারবো। আবহাওয়ার পূর্বাভাসে সাধারণত কি বলা হয়? তুমি কি কখনো খবরে আবহাওয়ার পূর্বাভাস জেনেছো, দেখেছো? বড়রা দেখে থাকে, হ্যাঁ আমিও দেখেছি। আবহাওয়ার পূর্বাভাসে সাধারণত বলা হয়ে থাকে আজকে কেমন বৃষ্টিপাত, আগামীকাল তার থেকে বেশি হবে কিনা, কুয়াশা, শীতকালে বলা হয় কুয়াশা কেমন থাকবে, রোদ কেমন থাকবে, ঝড় আসছে কিনা। দেখো তো আমার ছবিগুলো কি বলছে? ছবিগুলো বলছে বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব থেকে বাড়তে পারে। আমরা আবহাওয়ার পূর্বাভাসে জানতে পারি কুয়াশা এমন আছে, আগামীতে হয়তো কুয়াশা বাড়বে, এরই পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলোর দিকে লক্ষ্য করো। এখানে 3টি ছবি আছে। প্রথম ছবিটি বলেই দিচ্ছে এটি কিসের ছবি? একদম রোদেলা একটি দিন, সূর্যের ছবি। দ্বিতীয় ছবিটি প্রচণ্ড রোদ, সকল লোক ছাতা নিয়ে বের হয়েছে রোদের উত্তাপে। তৃতীয় ছবিটি তো আমাদের ছবি, তাই না? আমরা বিদ্যালয়ে যখন গরমের দিনে, রোদেলা দিনে, রৌদ্রোজ্জ্বল দিনে বাইরে যাই, বিদ্যালয়ে যাওয়ার সময় আম্মু একটু ছাতি দিয়ে দেয়, তাই না? ছাতা দিয়ে দেয়। আচ্ছা, এবারে 3টি ছবির দিকে লক্ষ্য করো। প্রথমটি মেঘাচ্ছন্ন কোনো শহরের দৃশ্য, দ্বিতীয়টি বৃষ্টি মুখর কোনো দিন, তৃতীয়টি পুনরায় আমাদের ছবি, তাই না? বৃষ্টির দিনেও আমরা ছাতা নিয়ে বাড়ি ফিরি, তাহলে এগুলো বৃষ্টির দিনের ছবি। কোন দিনের আকাশ কেমন থাকতে পারে? কোনো দিন রৌদ্রোজ্জ্বল থাকতে পারে, কোনো দিন মেঘাচ্ছন্ন থাকতে পারে। প্রতিদিনই কি একরকম আবহাওয়া থাকে? থাকে না। আমরা সারা বছর দেখি, আমরা পাঠের শুরুতেই 6 ঋতুর একটি গান শুনেছি, সেখানে দেখেছি 6টি ঋতু সম্পর্কে খালামণি ছোট ছোট বর্ণনা দিয়ে সুরে সুরে আমাদেরকে জানিয়ে দিয়েছে কোন ঋতু কেমন। বিভিন্ন ঋতুতে, একটি ঋতুতে আবহাওয়া কিন্তু একই রকম থাকে, কিন্তু তারপরেও আজকের দিনের সাথে কালকের দিনের আবহাওয়া হুবহু কিন্তু মেলে না, কিছু না কিছু পার্থক্য থেকেই যায়। কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল অথবা মেঘাচ্ছন্ন। এবারে 3টি ছবি লক্ষ্য করো। প্রথম ছবিতে প্রচন্ড বাতাস, তারপরে ছবিতে দেখা যাচ্ছে শিশুটি প্রচন্ড গরমে নিজেকে বাতাস দিয়ে শীতল করবার চেষ্টা করছে। পরের ছবিতে শীতকালীন ছবি, এখানে প্রচন্ড কুয়াশা, ঠান্ডা থেকে বাঁচবার জন্য, ঠান্ডা হওয়া থেকে তারা কিন্তু চাদর ব্যবহার করছে। তাহলে বাতাস কেমন হতে পারে? গরমও হতে পারে, ঠান্ডাও হতে পারে। শিক্ষার্থীরা, তাহলে কি আমরা ধারণা পেয়েছি আবহাওয়া কি? আমার মনে হয় তোমরা বেশ কিছুটা পরিষ্কার হয়ে গেছো যে আবহাওয়া কি। দেখি নিজেরা বলবার চেষ্টা করো তো, তারপর আমি বলবো, মিলিয়ে নিবে। একটু চিন্তা করে ভেবে বলো। আমরা আবহাওয়া সম্পর্কে অনেক কিছু জানলাম। আচ্ছা, এবার দেখো, মিলিয়ে নাও। আবহাওয়া হচ্ছে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। আবহাওয়া হচ্ছে প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। তাহলে এখন মনে মনে চিন্তা করো, কোন স্থানের আবহাওয়া বলতে কি বোঝায়? হ্যাঁ, কোন স্থানের আবহাওয়া বলতে বোঝায় ওই স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। কেন সাময়িক অবস্থা? কারণ দীর্ঘকালীন অবস্থা হলে সেটা তো জলবায়ু হয়ে যায়। আমরা 3য় শ্রেণীতে কম বেশি এ সম্পর্কে জেনেছি। মনোযোগ সহকারে লক্ষ্য করো ছবি দুটোর দিকে।
দুটোই কিন্তু সমুদ্র সৈকতের ছবি। আমার খুব পছন্দের জায়গা সমুদ্র সৈকত, এখানে যেতে আমি খুব ভালোবাসি। দেখো দুটো সৈকতের ছবি, একটি ছবিতে বোঝা যাচ্ছে আবহাওয়া বেশ ভালো, অন্য ছবিতে আবহাওয়া খারাপ। কি করে বুঝলাম বলো তো? আকাশ দেখে। দেখো এইখানের আকাশ কিন্তু বেশ পরিষ্কার, এখানের আকাশ কিন্তু বেশ মেঘাচ্ছন্ন। দুটো ছবিতে আকাশের অবস্থা কি একই রকম নাকি ভিন্ন? হ্যাঁ, আমরা একটু আগে আলোচনা করেছি দুটো ছবিতে আকাশের অবস্থা কিন্তু ভিন্ন। আর এই আকাশের ভিন্ন অবস্থার কারণে আবহাওয়া একই থাকবে নাকি পাল্টে যাবে? ঠিক বলেছো, অবশ্যই আকাশের অবস্থা ভিন্ন হলে আবহাওয়া কিন্তু পাল্টে যাবে, তাই না? ভিন্ন আকাশে ভিন্ন আবহাওয়া বিরাজ করে। তাহলে আকাশের অবস্থাকে কি আমরা আবহাওয়ার একটি উপাদান বলতে পারি? অবশ্যই, কারণ আমরা দেখেছি যে আবহাওয়া যদি, আকাশের অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়। আর কোনো কিছু যার জন্য পরিবর্তন হয় অবশ্যই সেটি তার একটি উপাদান। এবারের ছবিগুলো লক্ষ্য করো। দুজন শিক্ষার্থী প্রজ্জ্বল দিনে বিদ্যালয়ে যাচ্ছে সেই ছবি। এরপরের ছবিটি একটি থার্মোমিটারে বোঝা যাচ্ছে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। পরবর্তী ছবিটিতে কি বোঝা যায়? বোঝা যাচ্ছে এটি শীতকাল, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে না কমছে? কোন চিত্রে তাপমাত্রা সবচেয়ে বেশি মনে হচ্ছে বলো তো? এই চিত্র দুটিতে মনে হচ্ছে তাপমাত্রা বেশি, আর শীতকালের ছবিতে তাপমাত্রা কম। হ্যাঁ, আমরা জানি শীতকালে তাপমাত্রা 25 ডিগ্রি, 16 ডিগ্রি, কোনো কোনো স্থানে 5-7 ডিগ্রিতেও নেমে যায়। বায়ুর তাপমাত্রার কারণে আবহাওয়া কি পাল্টাবে? অবশ্যই পাল্টাবে। যখন আবহাওয়া খারাপ হয়, যেটাকে আমরা বলি বৈরী পরিবেশ, আমাদের জন্য অনুকূল নয়, আমরা গ্রীষ্মপ্রধান দেশ, এখানে নাতিশীতোষ্ণ, আমরা গরমটাই বেশি ভালোবাসি, শীত বা বেশি বৃষ্টি কোনোটাই আমাদের বেশি ভালো লাগে না, অন্তত আমার তো লাগে না। তো তখন দেখো আবহাওয়াটা কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? তাপমাত্রা বাড়া বা কমার কারণে, অর্থাৎ বেড়ে যায়, বৃদ্ধি পায় বা কমে যায়, এর কারণে কিন্তু আবহাওয়া পাল্টাতে পারে, অর্থাৎ বদলে যেতে পারে। তাহলে বায়ুর তাপমাত্রা আবহাওয়ার একটি উপাদান, তাকে বুঝতে পারছো? যেহেতু বায়ুর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া বদলে যেতে পারে, সেহেতু বায়ুর তাপমাত্রা আবহাওয়ার একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, ছবি দুটো দেখে কি বোঝা যায়? প্রচন্ড ঘেমে গিয়েছে। আমরা বিদ্যালয়ে যখন খেলাধুলা করি গ্রীষ্মকালীন সময়, তখন কিন্তু ঠিক এমনিভাবে ঘেমে যাই, তাই না? কখনো কি ভেবেছো কেন আমরা তখন এমন ঘেমে যাই? শীতকালে তো আমরা খেলাধুলা করি, তখন কেন এমন করে ঘামি না? পাশের ছবিটি দেখে বোঝা যাচ্ছে কাছে বিন্দু বিন্দু পানি জমেছে। কেন আমরা তখন বেশি ঘামি বলো তো? কেন বেশি ঘামি? কারণ তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ বেশি থাকে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বায়ুমণ্ডল কিন্তু আমাদের দেহে থেকে যে পানি থাকে সেই জলীয় বাষ্প সে গ্রহণ করতে চায় না। কারো কাছে কিছু যদি বেশি থাকে, সে কি সেটা অন্যের কাছ থেকে নিতে চাইবে? কখনোই না। তাহলে বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আমি ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি বায়ুর উপাদানগুলো কি কি। বায়ুর উপাদানগুলো আমরা পেয়েছি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, কিছু অন্যান্য গ্যাস, ধুলাবালি, তাই না? এর ভিতর আমরা দেখেছি জলীয় বাষ্প কিন্তু বায়ুর একটি উপাদান। তার মানে আমাদের বায়ুতে সবসময় কম বেশি জলীয় বাষ্প থাকে। আর এই জলীয় বাষ্পটাকেই বলা হয় কিন্তু বায়ুর আর্দ্রতা। কি বলা হয়? বায়ুর আর্দ্রতা। বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। ঠিক আছে, বুঝতে পেরেছ বায়ুর আর্দ্রতা কি? তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি থাকে, সে কারণেও কি এমন হয়? অবশ্যই জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে তখন আমরা বেশি ঘাম হয়, অর্থাৎ আমরা ঘেমে গেলে সেই ঘামটা সহজে আমাদের গা থেকে শুকায় না। তাহলে বায়ুর আর্দ্রতাও কিন্তু আবহাওয়ার একটি উপাদান। বায়ুর আর্দ্রতাও কিন্তু আবহাওয়ার একটি উপাদান। এবারে ছবি দুটি লক্ষ্য করো, দুটোই কিন্তু দুটো গাছের ছবি, তাই না? একটি গাছ দেখে মনে হচ্ছে বায়ুমণ্ডল শীতল বা শান্ত, বাতাস নেই বললেই চলে।
কিন্তু এই চিত্রটার দিকে লক্ষ্য করো, বোঝাই যাচ্ছে বেশ বেগে বাতাস বইছে, বাতাসের প্রবাহ রয়েছে। কোন চিত্রে বায়ুর প্রবাহ বেশি? কোন চিত্রে বায়ুর প্রবাহ বেশি? দেখো তো, এই চিত্রে বায়ুর প্রবাহ বেশি। বায়ুর প্রবাহের কারণে আবহাওয়া পাল্টাতে পারে? অবশ্যই বায়ুর প্রবাহের কারণে আবহাওয়া পাল্টাতে পারে। আমরা দেখেছি যখন নিম্নচাপ সৃষ্টি হয়, ঝড় আসবে, তখন বায়ুটা প্রথমে থমথমে থাকে, এরপর ক্রমান্বয়ে বাতাস বাড়তে থাকে, সাইক্লোন আইলা, সিডোর, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এমন দেখেছি। তার মানে বায়ুর প্রবাহ প্রচণ্ড বেড়ে গেলে ধরে নিতেই হবে যে আবহাওয়া খুব খারাপের দিকে যাচ্ছে, ঝড় আসছে, তাই না? তাহলে বায়ু প্রবাহের কারণে আবহাওয়া পাল্টাতে পারে। তাহলে বায়ু প্রবাহ আবহাওয়ার একটি উপাদান, তাই নয় কি? সারা দিনের অবস্থা সবসময় কি এক থাকে? কখনই এক থাকে না। সকালের আবহাওয়ার দিকে খেয়াল করে, সূর্য বেশ শান্ত শীতল থাকে, তখন কিন্তু তাপমাত্রা বেশ কম থাকে। দিন গড়াতে 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 যখন দুপুর হয়ে আসে তখন কেমন হয়? তখন তাপমাত্রা কিন্তু বেশ গরম হয়ে ওঠে, তাই না? আবহাওয়াটা কিন্তু পূর্বের মতো থাকে না। ধীরে ধীরে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় তখনের আবহাওয়া কিন্তু আরও ভিন্ন হয়ে যায়, রাতের আবহাওয়া তার থেকেও ভিন্ন। প্রতি ক্ষেত্রে উপাদান। তাহলে সূর্যের তাপের কারণে আবহাওয়া কি পাল্টাতে পারে? অবশ্যই আবহাওয়া পাল্টাতে পারে। সূর্যের তাপ তাহলে আবহাওয়ার একটি উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, এবারের ছবি দুটোর দিকে লক্ষ্য করো। বৃষ্টিপাত। আমরা জানি বৃষ্টিপাত বেশি বা কম হলেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়। তাহলে বৃষ্টিপাত আবহাওয়ার একটি উপাদান। তাহলে আমরা কি জানলাম? আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত এগুলো আবহাওয়ার উপাদান। তাহলে আমরা সকলে বলতে পারবো না? দেখি তো একবার চেষ্টা করি। আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এগুলোই আবহাওয়ার উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, এবারে ছবিটির দিকে লক্ষ্য করো। আমি এগুলো একটু চক্রাকারে ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো, আবহাওয়ার উপাদান কি? আকাশের অবস্থা। আমার সাথে সাথে বলো। আবহাওয়ার উপাদান আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এগুলো সবই কি আবহাওয়ার উপাদান। বাংলাদেশের আবহাওয়া অফিস কিছু প্রতীক ব্যবহার করে, কেন বলো তো? শুরুতেই কিন্তু আমি একটি মানচিত্র দেখিয়েছিলাম। মানচিত্রে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কি মানচিত্রের সামনে বিভাগগুলোর উপরে কি ছিল? কিছু চিহ্ন দেওয়া ছিল। চিহ্নগুলো ওই স্থানের আবহাওয়া প্রকাশ করছে। আসলে আমরা চিহ্নগুলো দেখবার চেষ্টা করি। এরকম চিহ্ন ছিল। এটি হলো রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার চিহ্ন। অর্থাৎ কোনো স্থানে মানচিত্রে যদি এই চিহ্নটি থাকে, বুঝতে হবে ওই স্থানে সারাদিন রৌদ্রোজ্জ্বলভাবে যাবে। কোন স্থানে মানচিত্রে যদি এমন চিহ্ন দেওয়া থাকে আবহাওয়া মানচিত্রে, তাহলে ধরে নিতে হবে ওই স্থানটি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোন স্থানে আবহাওয়া মানচিত্রে যদি এমন চিহ্ন দেখতে পাওয়া যায়, এর অর্থ হচ্ছে ওই স্থানটি বেশ বর্ষণ মুখর হবে। ওই সময়টিও বলা যেতে পারে। এমন চিহ্নটি খুবই ভয়াবহ। রোদ মেঘ এবং বজ্র সহ বৃষ্টিপাত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমাদের সকলের নিকটই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইটি আছে। ঝটপট বই খুলে ফেলো। তোমরা সকলে দশম অধ্যায় প্রাথমিক বিজ্ঞান বইয়ের 68 এবং 69 পৃষ্ঠাটি বের করো এবং নীরবে পড়ো। আমাদের অনলাইন প্রোগ্রাম এখন নীরবে পড়ার জন্য অতটা সময় আমি তোমাদের দিতে পারছি না। আমি চাইবো তোমরা সকলে এই পাঠটি বাসায় ভালো করে পড়ে নিবে। একবার চোখ বুলিয়ে নিতে পারো পুরোটা বিষয়। আমি সংক্ষেপে তোমাদের জন্য আলোচনা করে দিতে পারি। লক্ষ্য
করো আমার দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাহলে আবহাওয়া হলো কোনো জায়গার প্রতিদিনের আকাশ এবং বায়ুমণ্ডলের সার্বিক অবস্থা, তাই না? কোনো দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল যেমন থাকতে পারে, মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা এমনি চিত্র দেখেছি রৌদ্রোজ্জ্বল দিনের, মেঘাচ্ছন্ন দিনের, বৃষ্টির দিনের। আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি। তাহলে আমরা কি কি জেনেছি যে উপাদানগুলো? তার মধ্যে এখানে আমরা 4টি উপাদান নিয়ে আমাদের বইয়ে আলোচনা করা আছে, সেই উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আকাশের অবস্থা আবহাওয়ার একটি উপাদান, তাপমাত্রা আবহাওয়ার একটি উপাদান, আর্দ্রতাও আবহাওয়ার একটি উপাদান, বায়ু প্রবাহ আবহাওয়ার একটি উপাদান। সংক্ষেপে বলি, আকাশের অবস্থা বলতে এমন বোঝায় যেমন গ্রীষ্মকালে বৃষ্টি হয়, তখন আকাশ একরকম থাকে। বর্ষাকালে বৃষ্টি হয়, তখন আরেক রকম থাকে। শীতকালে কুয়াশা হয়, তখন আকাশের অবস্থা কিন্তু ভিন্ন রকম থাকে। আবার শুকনো মৌসুমে আবছায়া অবস্থা থাকে, ধুলা ধুলা, অর্থাৎ দূরবর্তী কোনো কিছু ঘোলাটে বা কুয়াশাচ্ছন্ন মনে হয়, কিন্তু মোটেও তখন তাপমাত্রা কম নয়, তাপমাত্রা বেশ বেশি থাকে, ওটাকে আবছায়া অবস্থা বলে। এমনি করে আকাশের অবস্থা ভিন্ন হতে পারে, এটা আবহাওয়ার একটি উপাদান। অনুরূপভাবে দেখো তাপমাত্রা গরমের দিনে তাপমাত্রা বেশ গরম, শীতকালে ঠান্ডা। বর্ষাকালে যেদিন রোদ থাকে রৌদ্রোজ্জ্বল, সেদিন বেশ গরম থাকে, কিন্তু যেদিন বৃষ্টি মুখর থাকে, বর্ষণ মুখর থাকে, সেদিন কিন্তু তাপমাত্রা আংশিক কমে যায়। শরৎকালের আবহাওয়াটা ওরকম ভিন্ন থাকে। এখন আসো আর্দ্রতা কি। আর্দ্রতার সম্পর্কে আমি ইতিপূর্বে তোমাদেরকে ধারণা দিয়েছি, এখন আরও সুস্পষ্ট ধারণা দিচ্ছি। আর্দ্রতা দেখি, আমি বই থেকে দেখছি, বোর্ডে না দেখে। আর্দ্রতা হলো কেমন? অর্থাৎ বাতাসে ভেজা এবং চটচটে থাকে, আমাদের চারপাশে বাতাস যখন ভেজা এবং চটচটে থাকে, আমরা সেই অবস্থাকে আর্দ্র আবহাওয়া বলি। ওই যে বললাম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আমরা জানি যে জলীয় বাষ্প আবহাওয়ার একটি উপাদান, অর্থাৎ আবহাওয়া না, দুঃখিত, বায়ুমণ্ডলের একটি উপাদান, বায়ুর একটি উপাদান। এই উপাদানটা যদি বেশি থাকে, তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে আমাদের চারপাশে তাপমাত্রার কারণে যে জলীয় বাষ্প বায়ুমণ্ডল সর্বদাই শুষে নিচ্ছে তা নেয় না, তখনই ভেজা এবং চটচটে অবস্থা দেখা যায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তখন আমরা শুষ্ক অনুভব করি। বলো তো কখন? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো শীতকালে। আমরা জানি শীতকালে আমরা শুষ্কতা থেকে নিবারণ করার জন্য কি করি? ঠোঁটে কিছু পেট্রোলিয়াম জাতীয় জিনিস লাগায়, হাতে পায়ে লোশন ব্যবহার করি। কেন করি বলো তো? কারণ তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই কম থাকে যে আমাদের শরীর থেকেও যে আর্দ্রতা তাও বায়ুমণ্ডল গ্রহণ করে, ফলে আমরা শুষ্ক অনুভব করি। এই জন্যেই ওই সময় আমরা কি করি? তাহলে আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আমরা আবহাওয়াকে কি বলি? ওটা আমরা বলি আবহাওয়া শুষ্ক বা আর্দ্র। আবহাওয়া শুষ্ক বা আর্দ্র। এরপরে আসো বায়ু প্রবাহ। এটা তো খুব সহজ। যদি কাউকে প্রশ্ন করা হয় বায়ুর প্রবাহ কি, তাহলে সে কি বলবে? ম্যাডাম, বায়ুতে আমরা দেখি গাছের পাতা নড়ছে, তার মানে বায়ু প্রবাহিত হচ্ছে। তারে অর্থাৎ শুকানোর জন্য আম্মু কাপড় নেড়ে দিয়েছে, সেই কাপড় যখন বাতাসে উঠছে তখন আমরা বুঝি বায়ু প্রবাহিত হচ্ছে। এটা আমাদের ভাষায় বলা বায়ু প্রবাহ। কিন্তু পুঁথিগত একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটি হচ্ছে বায়ু প্রবাহ হলো বায়ু সচল অবস্থা। বায়ু যদি স্থির অবস্থায়, আমাদের বায়ু সবসময় আমাদের চারপাশে থাকে, কিন্তু এই বায়ু যখন কোনো একটি নির্দিষ্ট দিকে ধাবিত হয়, কেন ধাবিত হয় সেটা আমরা পঞ্চম শ্রেণীতে উঠলে শিখবো। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা সকলেই জানে, ইতিপূর্বে আমি তোমাদের পড়িয়েছি যে বায়ু কখন সচল হয়। এখন বায়ুর এই যে সচল অবস্থা, অর্থাৎ বায়ু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটাই হচ্ছে বায়ু প্রবাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? এবার আসো কিছু মূল্যায়ন করা যাক। নিশ্চয়ই তোমরা এতক্ষণ ধরে দেখেছো আমার সাথে। দেখো, আমি কিছু টিক চিহ্ন অর্থাৎ সঠিক উত্তর বাছাই তোমাদের জন্য রেখেছি। আমরা সব কয়টিতে এখন তোমাদের আনা সম্ভব না, মনে মনে হিসাব করি। সকলেই উত্তরটি আমার সাথে মিলিয়ে নাও। কোনটি আবহাওয়ার উপাদান নয়? তাপমাত্রা, আর্দ্রতা, অক্ষাংশ নাকি বায়ু প্রবাহ? ধরে নেই আর্দ্রতা। ঠিক হলো কি না? ঠিক হয়নি, আবার চেষ্টা করতে। তাহলে সঠিক উত্তরটি বলো। ঠিক বলেছো, সঠিক উত্তরটি হচ্ছে অক্ষাংশ। দেখো, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? বৃষ্টি, বায়ুপ্রবাহ, কুয়াশা নাকি মেঘ? কোনটি আবহাওয়ার উপাদান? এইটি আবহাওয়ার উপাদান। তাহলে বায়ুপ্রবাহ হচ্ছে। এবার আসো পরবর্তী নম্বরে। আবহাওয়ার পূর্বাভাস হলো নদীর জোয়ার ভাটার পূর্বাভাস, যোগাযোগ ব্যবস্থার পূর্বাভাস, দেশের সার্বিক অবস্থার পূর্বাভাস নাকি আকাশ ও বায়ুমণ্ডলের পূর্বাভাস? ঠিক ধরেছ, আকাশ এবং বায়ুমণ্ডলের। তাপমাত্রা মাপা হয় কি দিয়ে? তাপমাত্রা মাপা হয় কি দিয়ে বলো তো? আচ্ছা, আমরা জানি না তাপমাত্রা মাপা হয় কি দিয়ে। ব্যারোমিটার বায়ু চাপ পরিমাপক যন্ত্র, ক্যালোরিমিটার বিদ্যুৎ পরিমাপক যন্ত্র, ক্যালোরিমিটার, ভোল্টামিটার, এগুলো কোনোটাই কিন্তু তাপমাত্রার সাথে, এটা হলো তাপ পরিমাপক। ক্যালোরিমিটার তাপ পরিমাপক, আর ভোল্ট মিটার বিদ্যুৎ পরিমাপক। তাহলে বাকি থেকে থার্মোমিটার। আমি জানি তোমরা সকলেই জানো, এটা পাঠে নেই, কিন্তু এটা আমরা জানি। এখন সবার জ্বর হলে আমরা তাপমাত্রা কি দিয়ে মাপি? থার্মোমিটার। তাহলে উত্তর অবশ্যই থার্মোমিটার। এবার আসো আরেকটি মূল্যায়নে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, মৃদু বা প্রবল, গরম বা ঠান্ডা, ভারী বা হালকা, আর্দ্র বা শুষ্ক। দেখো তো মিলিয়ে তাপমাত্রা কেমন হতে পারে? তাপমাত্রা হতে পারে গরম বা ঠান্ডা। ঠিক বলেছ, উত্তরগুলো এখন মিলিয়ে নিই। এরপর আসো, বলো তো আর্দ্রতা কি হবে? একটু আগেই সর্বশেষ বলেছি পাঠদানের সময়। হ্যাঁ, ঠিক ধরেছ, আর্দ্র ও শুষ্ক। এবার বায়ুপ্রবাহ মৃদু হতে পারে, প্রবল হতে পারে। মৃদু মানে আস্তে, আর প্রবল মানে বেশ জোরালো গতিতে। বৃষ্টিপাত হতে পারে ভারী বা হালকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আরেকটি মূল্যায়ন খুব ভালো হয় তোমরা যদি এই মূল্যায়নটি খাতায় লিখে ফেলো। ছটপট উত্তরগুলো আমার সাথে খাতায় লিখে ফেলো তো। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় হচ্ছে ড্যাশ। শুধু উত্তরটুকু, প্রশ্ন লিখতে হবে না, তুলতে হবে না, শুধু উত্তর লেখা শেষ। তাহলে এবার মিলিয়ে নাও। তাপমাত্রা, বাতাস কতটা ঠান্ডা বা গরম সে অবস্থায় হচ্ছে তাপমাত্রা। আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প আছে তার পরিমাণ। বায়ুপ্রবাহ হচ্ছে বায়ুর সচল অবস্থা। যারা পেরেছ সেই সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সময় একদম শেষ হয়ে আসছে আমার তোমাদের সকলের জন্য। আমার আজকের বাড়ির কাজ, উত্তরগুলো খাতায় লিখে নিতে হবে, প্রশ্নগুলো তাই তুলে নাও। সকলে খাতা খোলো। প্রথম প্রশ্ন, আবহাওয়া কি? এটা আমরা বারবার আলোচনা করেছি, নিশ্চয়ই সকলে পারবে। দ্বিতীয় প্রশ্ন, আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখো, শুধু নাম লিখবে। তৃতীয় প্রশ্ন, আর্দ্রতা বলতে কি বুঝো? আর্দ্রতা বলতে কি বুঝো? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আজকের বাড়ি কাজ করতে পারবে। সকলকে আন্তরিক ধন্যবাদ আমার আজকের পাঠদানে অংশগ্রহণ করার জন্য। সকলে বাড়িতে থাকবে, মনে আছে তো? এখনের পরিস্থিতিতে নিজেকে নিরাপদ রাখতে হবে। আমি আশা করব তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছো। যারা চলে না, একটু অবহেলা করে, বড়রা হয়তো দীর্ঘদিন স্বাস্থ্যবিধি মানতে গিয়ে অনেকেই অনীহা প্রকাশ করে, তোমরা মনে করিয়ে দিবে যে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, দূরত্ব বজায় রেখে চলতে হবে, তাই না? অসুস্থ বোধ করলে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করি সকলে ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা। পুনরায় আবার অন্য একটি ক্লাসে তোমাদের দেখা হবে।